আচ্ছা, এমন একটা ব্যাংকের কথা একটু ভাবুন তো, যেখান থেকে যারা লোন নিচ্ছেন তারাই আবার সেই ব্যাংকের মালিক। ব্যাপারটা কেমন হবে? প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ ২০২৬ সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ ২০২৬-এর মাধ্যমে দেশের ব্যাংকিং জগতে এমনই এক যুগান্তকারী পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে। এটা কিন্তু শুধু একটা নতুন আইন না, বরং পুরো ক্ষুদ্র ঋণের ধারণাটাকে একেবারে বদলে দেওয়ার একটা প্রচেষ্টা, যেখানে ঋণগ্রহীতারা আর শুধু ক্লায়েন্ট নন, তারাই হবেন প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। চলুন এই অসাধারণ উদ্যোগটার আরও গভীরে যাওয়া যাক। অন্তর্বর্তী সরকার কিন্তু সাম্প্রতিক এই অধ্যাদেশটা জারি করেছে। এর মূল লক্ষ্যটাই হল দেশের যে প্রচলিত ক্ষুদ্র ঋণ ব্যবস্থা আছে সেখানে একটা মৌলিক পরিবর্তন নিয়ে আসা। এই নতুন ব্যাংকগুলো দিয়ে এমন এক বিশাল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার কথা ভাবা হচ্ছে, যারা আসলে এতদিন এর বাইরেই ছিলেন। তো এই আইনের পেছনের উদ্দেশ্যগুলো কিন্তু খুবই পরিষ্কার আর বেশ শক্তিশালী। এক নাম্বার হল দেশের নিম্ন আয়ের মানুষদেরকে আর্থিক সেবার ছাতার নিচে নিয়ে আসা। ২ নাম্বার, ছোট ছোট উদ্যোক্তা তৈরি করে নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, মানে যেটা সবকিছু বদলে দিচ্ছে, সেটা হলো যারা লোন নিচ্ছেন তারা আর শুধু গ্রাহক নন, তারাই হবেন ব্যাংকের মালিকানার অংশীদার। আর এর মাধ্যমে দারিদ্র্য দূর করার চেষ্টা। বুঝতেই পারছেন, আসল বিপ্লবটা কিন্তু ঠিক এখানেই। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই ব্যাংকগুলো চলবে কি করে, এদের উদ্দেশ্য কি অন্য সব ব্যাংকের মতো শুধুই লাভ করা? উত্তরটা হলো একদমই না। এই ব্যাংকগুলো চলবে একটা সম্পূর্ণ ভিন্ন ব্যবসায়িক দর্শনের উপর ভিত্তি করে, যা আমাদের চেনা লাভকেন্দ্রিক মডেল থেকে একেবারেই আলাদা। অধ্যাদেশে একদম পরিষ্কার করে বলা হয়েছে এটা একটা সামাজিক ব্যবসা। সোজা কথায় বলতে গেলে এর মূল ফোকাস টাকা কামানোর নয়, বরং সমাজের কোনো একটা সমস্যার সমাধান করা। যারা এখানে টাকা ইনভেস্ট করবেন তারা তাদের মূল বিনিয়োগটা ফেরত পাবেন ঠিকই, কিন্তু কোনো লভ্যাংশ বা মুনাফা নয়। মানে যা লাভ হবে তার পুরোটাই আবার সেই মানুষের জীবনমান উন্নয়নের কাজে খরচ করা হবে। তাহলে দেশে এখন যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বা এনজিওগুলো আছে, তাদের চেয়ে এই নতুন ব্যাংকগুলো ঠিক কতটা আলাদা? দেখুন, সবচেয়ে বড় পার্থক্যটা হলো এই নতুন ব্যাংকগুলো যে কোনো সাধারণ মানুষের কাছ থেকে আমানত বা ডিপোজিট নিতে পারবে, যেটা এখনকার প্রতিষ্ঠানগুলো পারে না। আর মালিকানার ব্যাপারটা তো আগেই বললাম, এখানে ঋণ গ্রহীতাই ক্ষমতার কেন্দ্রে, শুধুই একজন গ্রাহক হিসেবে নয়। আচ্ছা, এই ব্যাংকগুলো ঠিক কি কি কাজ করবে? এরা নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার জন্য উদ্যোগ মূলধন বা স্টার্টআপ ক্যাপিটাল দেবে। এখানেই শেষ না, ছোট উদ্যোক্তাদেরকে ফ্রিতে টেকনিক্যাল আর প্রশাসনিক সাপোর্টও দেবে। এর পাশাপাশি কৃষি, পশুপালন সহ বিভিন্ন উৎপাদনশীল খাতেও এরা অর্থায়ন করবে। বেশ, চলুন এবার এই ব্যাংকের আর্থিক আর মালিকানার কাঠামোটা একটু খুঁটিয়ে দেখা যাক, কারণ এই মডেলের আসল শক্তি আর নতুনত্ব কিন্তু এখানেই লুকিয়ে আছে। অধ্যাদেশ অনুযায়ী এই ব্যাংকগুলোর অনুমোদিত মূলধন হবে ৫০০ কোটি টাকা, আর শুরুতে পরিশোধিত মূলধন থাকতে হবে কমপক্ষে ২০০ কোটি টাকা। এই বিশাল অঙ্কটাই কিন্তু বলে দেয় যে এগুলো কোনো ছোটখাটো উদ্যোগ না, বরং দেশের অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখার লক্ষ্যেই এদেরকে তৈরি করা হচ্ছে। এখন স্ক্রিনে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, তাই না? ৬০%। দেখতে তো খুব সাধারণ একটা সংখ্যা মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, এই পুরো আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে যুগান্তকারী অংশটাই হলো এই সংখ্যাটা। কিন্তু প্রশ্ন হলো, কিসের ৬০%? একটু কি ধারণা করতে পারছেন? এই ব্যাংকের মোট শেয়ারের কমপক্ষে ৭% মালিক হবেন এর ঋণ গ্রহীতারা নিজেরাই। ভাবা যায়, যারা ঋণ নিচ্ছেন তারাই হচ্ছেন ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ মালিক। বাকি যে ৪০% সেটা থাকবে অন্য বিনিয়োগকারীদের হাতে। এই অসাধারণ কাঠামোই কিন্তু নিশ্চিত করবে যে ব্যাংকের সব সিদ্ধান্ত ঋণ গ্রহীতাদের ভালোর জন্যই নেওয়া হবে, শুধু মুনাফার লোভে নয়। এখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে। এই মাইক্রো ফাইন্যান্স ব্যাংকগুলোকে স্টক এক্সচেঞ্জে লিস্ট করা যাবে না। এই নিয়মটা দেওয়া হয়েছে যাতে ব্যাংকটা তার সামাজিক ব্যবসার মূল লক্ষ্য থেকে সরে না যায় আর ফটকা বিনিয়োগকারীদের মুনাফা তৈরির একটা মেশিনে পরিণত না হয়।
যে কোনো প্রতিষ্ঠানের সাফল্য কিন্তু অনেকটাই নির্ভর করে সেটার সুশাসনের ওপর। চলুন এবার দেখি এই নতুন ব্যাংকগুলো কিভাবে চালানো হবে আর ঋণগ্রহীতাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কি কি শক্তিশালী ব্যবস্থা রাখা হয়েছে। ব্যাংকের যে পরিচালনা পর্ষদ বা বোর্ড অফ ডিরেক্টরস থাকবে, সেখানেও ঋণগ্রহীতাদের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রাখা হয়েছে। মোট পরিচালকদের মধ্যে 4 জনই আসবেন সরাসরি ঋণগ্রহীতা শেয়ার হোল্ডারদের মধ্য থেকে, যা বোর্ডের প্রায় অর্ধেক। এর ফলে ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে সাধারণ ঋণগ্রহীতাদের কথা জোরালোভাবে শোনা যাবে। আর ক্ষমতা যেন কারো একার হাতে আটকে না যায়, সেজন্য একটা চমৎকার নিয়মও রাখা হয়েছে। কোনো পরিচালকই একটানা 2 মেয়াদের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। এর ফলে বোর্ডের সব সময় নতুন চিন্তা আর নতুন নেতৃত্বের একটা সুযোগ তৈরি হবে। আমার মতে এই অধ্যায়ের সবচেয়ে মানবিক আর শক্তিশালী দিকগুলোর একটা হল ঋণ আদায়ের নীতিমালা। এই কথাগুলো কিন্তু সরাসরি অধ্যায়দেশ থেকেই নেওয়া। এখানে স্পষ্ট করে বলা হয়েছে, ঋণ আদায়ের নামে কোনো রকম জবরদস্তি, হয়রানি বা অসম্মানজনক আচরণ করা যাবে না। এটা ঋণগ্রহীতাদের জন্য একটা বিশাল সুরক্ষা। শুধু তাই না, যদি কোনো ঋণগ্রহীতা ঋণ পরিশোধ করতে না পারেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তাকে কমপক্ষে 15 দিনের একটা নোটিশ দিতে হবে। এই সময়টুকু তাকে তার পরিস্থিতি সামলে নেওয়ার একটা সুযোগ দেবে। এটা কিন্তু খুবই মানবিক আর বাস্তবসম্মত একটা পদক্ষেপ। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। চলুন পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো আরেকবার এক নজরে দেখে নিই, যাতে মূল ধারণাটা সবার কাছে একদম পরিষ্কার হয়ে যায়। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? 1. এটা একটা সামাজিক ব্যবসার মডেল, যার লক্ষ্য লাভ নয়, সেবা দেওয়া। 2. ঋণ গ্রহীতারাই হবেন কমপক্ষে 60% মালিক। 3. এই ব্যাংক সাধারণ মানুষের কাছ থেকে ডিপোজিট নিতে পারবে। 4. বিনিয়োগকারীরা কোনো মুনাফা পাবেন না, শুধু তাদের আসল টাকাটা ফেরত পাবেন। আর 5. ঋণ আদায়ের ক্ষেত্রে কোনো রকম জবরদস্তি বা হয়রানি করা চলবে না। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। কাগজে কলমে এই মডেলটা অসাধারণ, যুগান্তকারী, কিন্তু বাস্তবে এটা কি আসলেই দেশের দারিদ্র্য দূর করার জন্য একটা নতুন আর কার্যকর পথ দেখাতে পারবে? এর উত্তরটা শায়দ একমাত্র সময় দিতে পারবে। আমাদের সাথে এই আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা আর টাকা পয়সা নিয়ে আরও এমন গুরুত্বপূর্ণ সব আলোচনার জন্য কিন্তু অবশ্যই লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।